প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকের চ্যাপ্টার 8 ওয়েলফেয়ার ইকোনমিক্স এর দেখতে চাই। তো আজকের আমাদের কোর্স নেম আমরা জানি মাইক্রো ইকোনমিক্স। আমরা এটা ইকোনমিক্সের একটা কোর্স। তো আজকের আমরা যে টপিক দেখতে চাই, টপিকগুলো হলো আমরা দেখতে চাই ওয়েলফেয়ার ইকোনমিক্স কাকে বলে, ডেফিনেশন অফ ওয়েলফেয়ার ইকোনমিক্স। এরপরে আমরা দেখতে চাই ডিটারমিনেন্টস অফ ওয়েলফেয়ার, অথবা আমরা দেখতে চাই ইন্ডাইসেস অফ মেজারিং ওয়েলফেয়ার, অর্থাৎ যে আমরা কল্যাণ যে দেখতে চাই সেই কল্যাণের নির্ধারকগুলো কি কি আছে সেটা আমরা দেখতে চাই। এরপরে আমরা দেখতে চাই প্যারেটো অপটিমালিটি অ্যান্ড মার্জিনাল কন্ডিশনস অফ প্যারেটো অপটিমালিটি, অর্থাৎ প্যারেটো কাম্যতার কাকে বলে, অথবা প্যারেটো কাম্যতার মার্জিনাল শর্তগুলো কি সেগুলো আমরা দেখতে চাই। এখানে 3টা কোশ্চেনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখন আমরা একটু আজকে দ্রুত যেতে চাই, কারণ আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আজকে দেখতে চাই। তো এখন আমরা দেখি আমাদের ফার্স্ট টপিক দেয়া আছে ডেফিনেশন অফ ওয়েলফেয়ার ইকোনমিক্স। তো এখন আমরা যদি বলি যে কল্যাণ কাকে বলে, তো আপাত দৃষ্টিতে যখন আমরা কল্যাণ চিন্তা করি তখন আমরা বুঝি যে একটা ভালো থাকা বা ভালো লাগা, এরকম একটা ব্যাপার যদি থাকে তখন তাকে আমরা বলি যে কল্যাণ আর কি। তো যখন আমরা বলি যে আসলে ইকোনমিক্সে যখন আমরা চিন্তা করি তখন আমরা যদি বলি যে এই কল্যাণটা এটা বাড়ানোর উপায় কি, বা কল্যাণটা যদি বাড়া চিন্তা করতে পারি তাহলে আমরা কল্যাণের ডেফিনেশনটাও যেতে পারি। তো সে অর্থে যদি আমরা কল্যাণ বলি তাহলে আমরা যদি বলি যে যদি আমার ভোগ বাড়ে তাহলে আমার জানি যে সার্বিকভাবে আমার সন্তুষ্টি বেড়ে যায়। তো যদি সার্বিক সন্তুষ্টি ইকোনমিতে বাড়ে তখন তাকে আমরা বলি যে আমার কল্যাণ বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে কি, যে ভোক্তার দিক থেকে আমরা বললাম যে যদি সার্বিকভাবে ভোক্তার সন্তুষ্টি বা তার সুখ সমৃদ্ধি বা শান্তি যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সমাজের কল্যাণ বাড়ে। আবার উৎপাদনকারীর দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলি যে উৎপাদনকারীর যদি আমরা যদি বলি উদ্বৃত্ত যেটা, বা উৎপাদনকারীর জন্য যে ভালো লাগা যেটা, সেটাও যদি অর্থনীতিতে বাড়ে তাহলে সার্বিকভাবে আহ, অর্থনীতির কল্যাণ বাড়ে আর কি। তো এখন আমরা যদি বলি যে এই যে আমাদের কল্যাণ অর্থনীতি, এই কল্যাণ অর্থনীতিকে আমরা আসলে কিভাবে ডিফাইন করব। তো যদি আমরা বলি যে কল্যাণ অর্থনীতির ডিফাইন করার আগে আমাদের টার্গেট থাকে অর্থনীতিতে কল্যাণটা আম, আমরা কিভাবে সর্বোচ্চ করতে পারি সেটা দেখে তারপরে আমরা কল্যাণ অর্থনীতির ডেফিনেশনে যেতে চাই। আমাদের এখানে বেশ কয়েকজনের ডেফিনেশন আমরা নিয়েছি। তো কল্যাণ অর্থনীতির টার্গেটটা আসলে কি? তো কল্যাণ অর্থনীতির টার্গেট হলো, যদি আমরা ধরি যে অর্থনীতিতে আমাদের একটা কল্যাণ লেভেল আছে যেটা হলো ডাব্লিউ, আবার যদি আমি বলি যে আমাদের এই কল্যাণটা সর্বোচ্চ না, তাহলে সর্বোচ্চ কল্যাণ বা সর্বোচ্চ সন্তুষ্টি কোথায় সেটা আমরা যদি বলি যে সেই এক্সপেক্টেড সন্তুষ্টিটা ডাব্লিউ স্টার, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডাব্লিউ থেকে যখন আমরা ডাব্লিউ স্টারে যেতে চাই তখন আমরা বলতে পারি যে অর্থনীতিতে কল্যাণটা সর্বোচ্চ হবে। তো এই যে কল্যাণ সর্বোচ্চকরণ, এই কল্যাণ সর্বোচ্চকরণই মূলত আমাদের কল্যাণ অর্থনীতির মেইন টার্গেট। তো এখানে আমরা দেখি, আমরা একটা ডেফিনেশন যে সংজ্ঞাগুলো আমরা দেখলাম সেই সংজ্ঞাটা আমরা প্রফেসর যে বাউমলের সংজ্ঞাটাকে আমরা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। তো এখানে বলা হচ্ছে কল্যাণ অর্থনীতি হলো এমন সব নীতিমালা আহ নিয়ে কাজ করে যা বিভিন্ন ভোক্তার মধ্যে দ্রব্য বন্টন ও বিভিন্ন দ্রব্যের মধ্যে উপাদান বন্টনের কাম্য অবস্থা থেকে উদ্ভূত হয়। তো সেটা আবার কিরকম, যেমন আমি বলছি যে বিভিন্ন ভোক্তার মধ্যে দ্রব্য বন্টন। তো এমন এখন ধরলাম দুজন ব্যক্তি দেয়া আছে, তো দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এক্স গুড বেশি পছন্দ করে এবং আরেকজন ব্যক্তি ওয়াই গুড বেশি পছন্দ করে। এখন আমি যদি এমন দুজন ব্যক্তিকে চুজ করি যে যে বেশি এক্স গুড পছন্দ করে তাকে আমি ওয়াই গুড দিলাম, তাহলে কি হবে? আবার যদি বলি যে যে বেশি ওয়াই গুড পছন্দ করে তাকে আমি বেশি এক্স গুড দিলাম, তাহলে যে বেশি ওয়াই গুড পছন্দ করে তাকে যদি এক্স গুড বন্টন করা হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সন্তুষ্টি সর্বোচ্চ হবে না। একজনকে ওয়াই বেশি দেওয়া অর্থ কি আরেকজনের জন্য এক্স কমে যাবে, অর্থাৎ আমি বলছি কি যে একজন যা পেতে চায় যদি তাকে সেই অনুপাতে দেয়া না হয় তাহলে কিন্তু অর্থনীতিতে কল্যাণ বা কাম্য অবস্থা আসবে না। আবার আমি যদি বলি যে উপাদান বন্টনের কাম্য অবস্থা কি, যেমন আমি যদি ধরি যে আমি গার্মেন্টস উৎপাদন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশের চিন্তা করি, তো আমরা যখন এগুলোর নির্ধারকে যাব তখন আমাদের কাছে কনসেপ্ট গুলো আরেকটু স্পষ্ট হবে। তো আমরা যখন যদি চিন্তা করি যে বাংলাদেশে আমি গার্মেন্টস উৎপাদন করতে চাই, তো গার্মেন্টস প্রোডাক্ট উৎপাদন করতে গেলে আমি বলছি যে আমার বেশি বেশি শ্রমিক নিলে বাংলাদেশের জন্য ভালো। কিন্তু বেশি বেশি শ্রমিক বা কেন ভালো, কারণ বাংলাদেশের শ্রম সস্তা। তো সস্তা শ্রম হলে কি হয়, যে বেশি উৎপাদন করা গেলে দেখা যায় যে উৎপাদিত দ্রব্যের দাম কম থাকে। তো দাম কম থাকলে কি হয়,
ভোক্তার ভোগের পরিমাণ বেড়ে যায়, ফলে সন্তুষ্টিটা বাড়ে। তো তা না করে আমি যদি পুঁজি দ্রব্য বেশি বেশি নিয়ে উৎপাদন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো পুঁজি যেহেতু বাংলাদেশে স্বল্প, তো পুঁজি স্বল্প হওয়ার ফলে পুঁজি নিয়ে যখন আমি উৎপাদন করতে চাই, তখন দেখা যায় যে পুঁজির জন্য আমার খরচ বেড়ে যায়। খরচ বেড়ে গেলে কি হয়? উৎপাদিত দ্রব্যের দামটাও বেড়ে যায়। ফলে উৎপাদিত দ্রব্যের দাম বেড়ে গেলে কি হবে? সেই দ্রব্য যারা ভোগ করতে চায় তার জন্য বেশি দাম দিতে হয়। তো যখন বেশি দাম দেয়া হয়, তখন কিন্তু ভোক্তার উদ্বৃত্ত বা সন্তুষ্টি সেটা কিন্তু কমে যায়। কমে গেলে কি হয়? আমরা যে কল্যাণ চাই, সেই কল্যাণটা কিন্তু অর্থনীতিতে কাম্য কল্যাণ বা সর্বোচ্চ কল্যাণ হয় না। তো এই যে দ্রব্য বন্টন বা এই যে উপাদান বন্টন, এই উপাদান বন্টনের মাধ্যমে সমাজ যখন কাম্য অবস্থায় পৌঁছায়, অর্থাৎ দ্রব্য ও উপাদান বন্টনের যে কাম্য অবস্থা, সেই কাম্য অবস্থায় পৌঁছানোটাকেই আমরা বলি কল্যাণ নিশ্চিত হওয়া। তো এই কাম্য অবস্থা যখন পৌঁছায়, তখন কিন্তু আমাদের সমাজের কল্যাণটাও সর্বোচ্চ হয়। তো কল্যাণ অর্থনীতি মূলত কি নিয়ে আলোচনা করে? তো কল্যাণ অর্থনীতি আলোচনা করে সমাজের কল্যাণটা কিভাবে সর্বোচ্চ করা যায়। অর্থাৎ আমরা আগেই বলেছি যে সমাজের কল্যাণ যদি ডাব্লু হয় এবং সেটা যদি ডাব্লু স্টারের চাইতে কম হয়, তাহলে সমাজ কল্যাণ অর্থনীতির কাজই হলো কিভাবে ডাব্লু থেকে ডাব্লু স্টারে যাওয়া যায় সেই টার্গেট করা আর কি। তো সেই টার্গেটে করার জন্য আমরা কি করি? আমরা ভোক্তার মধ্যে দ্রব্য বন্টন এবং উপাদান বন্টন যাতে কাম্য অবস্থায় পৌঁছায়, সেটা মূলত চেষ্টা করা হয়। এটাই মূলত কল্যাণ অর্থনীতির লক্ষ্য বা উদ্দেশ্য। তো এরপরে আমরা আসি আমাদের টপিক গুলোর মধ্যে। আমরা সেকেন্ড টপিকে বলেছিলাম ডিটারমিনেন্টস অফ ওয়েলফেয়ার। তো আমরা কল্যাণ অর্থনীতির যে নির্ধারক, সেই নির্ধারকগুলো এখন দেখতে চাই। তো ফার্স্ট আমরা বলছি উপযোগবাদ। তো উপযোগবাদকে আমরা বললাম ইউটিলিটেরিয়ানিজম। তো এই উপযোগবাদটা আসলে কি? উপযোগবাদে বলা হয় যে উপযোগ বলতে আমরা বুঝি যে অর্থনীতিতে সন্তুষ্টি বা ভালো লাগা বা উপযোগিতা। তো উপযোগিতা মূলত আসে কোত্থেকে? তো উপযোগিতা মূলত আসে আমাদের দ্রব্য ভোগ থেকে। ভোগের মাধ্যমে আমরা উপযোগ বা সন্তুষ্টি পাই। তো যখন সমাজে এই যে উপযোগ বা সন্তুষ্টি সর্বোচ্চ হয়, তখন মূলত আমাদের সেই থিওরিটাকে আমরা বলি ইউটিলিটেরিয়ানিজম থিওরি। তো ইউটিলিটেরিয়ানিজম থিওরির আমাদের কাজ কি? যে সমাজের কল্যাণটা সর্বোচ্চ করা। তো সমাজের কল্যাণ যদি সর্বোচ্চ হয়, তাহলে আমাদের কল্যাণ অর্থনীতির যে উদ্দেশ্য সেটা ফুলফিল হয়। তো এখন আমরা যদি একটা উদাহরণ দেই যে কিভাবে এই যে উপযোগবাদ অর্থাৎ সমাজের সার্বিক কল্যাণ বাড়ানো যায়। তো সার্বিক কল্যাণ বাড়াতে যে আমরা প্রথমে আমরা জানি যে আমরা যদি বেশি বেশি ইনকাম করি, তাহলে আমাদের আয় যখন অনেক বেশি বাড়তে থাকে, তখন কিন্তু আমাদের কল্যাণ বাড়লেও আমাদের যে প্রান্তিক যে সন্তুষ্টি, সার্বিকভাবে মোট কল্যাণ বাড়ে অর্থাৎ মোট সন্তুষ্টি বাড়ে, কিন্তু আমাদের যে প্রান্তিক সন্তুষ্টি ইনকামের, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। আমরা একটা উদাহরণ নেই। উদাহরণ যদি আমরা আসি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। যেমন আমরা বলছি যে দুজন ব্যক্তি আছে, দে আর ফ্রেন্ডস। আমরা ধরলাম যে একজন পুয়ার ম্যান আর একজন রিচ ম্যান। তো দুজন ব্যক্তির তাদের অনেকদিন পরে দেখা হয়েছে, তারা বন্ধু। তো বলছে যে চলো আমরা একটু কোথাও যেয়ে খেয়ে আসি। তো বললো ঠিক আছে, চলো আমরা কোথাও যাই। ধরলাম আমরা যেহেতু সিটি কলেজের আমাদের পাশেই স্টার আমাদের খাওয়ারের হোটেল আছে, তো সেখানে তারা গেছে। তো যে বলছে যে আমাদেরকে তো 150 টাকা দিয়ে তুমি আমাদেরকে বিরিয়ানি অর্ডার করেছে তারা দুজন। 2 প্লেট বিরিয়ানি তারা অর্ডার করেছে। তো অর্ডার করার ফলে বিরিয়ানি খাওয়ার পরে তো মাংসের বিরিয়ানি 150 টাকা করে আমরা ধরে নিচ্ছি। তো খাওয়ার পরে যে পুয়ার ম্যান সে খুব স্যাটিসফাইড। এখন সে তার স্যাটিসফ্যাকশনটাকে ধরে রাখতে পারছে না। সে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে যে তোমার অনুভূতিটা কেমন, যে খেলে খাওয়ার পরে তোমার কেমন লাগলো? তো বলছে যে আমার লেগেছে মোটামুটি। তো এখন যে রিচ ম্যান সে বলছে যে তোমার কেমন লাগলো? তো যে পুয়ার ম্যান সে বলছে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। তাহলে দুজনের মধ্যে 150 টাকা সন্তুষ্টি দেখছি দুরকম। যে রিচ ম্যান সে বলছে আমার মোটামুটি লেগেছে, আর পুয়ার ম্যান যে সে বলছে যে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। তাহলে দুজনের মধ্যে এই যে সন্তুষ্টি, এই সন্তুষ্টির পার্থক্যের কারণ কি এবং কি করলে সোসাইটিতে আমরা উপযোগবাদে পৌঁছাতে পারি? উপযোগবাদের ধারণা অনুযায়ী সমাজের যে সার্বিক কল্যাণ, সেই সার্বিক কল্যাণ বৃদ্ধি কিভাবে পসিবল? তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই যে 150 টাকা সন্তুষ্টি যে রিচম্যান তার কম হওয়ার কারণ কি? কারণ সে অনেকবারই স্টারে খেয়েছে। কারণ তার ইনকাম রিল্যাক্স আছে, তার ইনকাম পুয়ার ম্যানের চাইতে বেশি। ইনকাম বেশি বলে তার খাওয়ার জন্য তাকে ইনকাম টেনে ধরে না। কিন্তু যে পুয়ার ম্যান সে বারবার খেতে পারে না বা সে খেতেই পারে না। না পারলে কি হয়? তার দেখা যায় যে স্টারে খাওয়ার টেনডেন্সিটা অনেক বেড়ে যায় বা তার বেশি থাকে। কিন্তু সেক্ষেত্রে যে রিচ ম্যান সে বারবার খাওয়ার ফলে তার ওরকম অসুবিধা হয় না যে আমি স্টারে না খেলে আমার কিছু যায় আসে না। তো সেক্ষেত্রে কি হবে? যখন এই যে 150 টাকা দেখলাম, সেই 150 টাকা যেহেতু আমরা বলেছি ইনকাম বাড়লে আমাদের সন্তুষ্টি কমে যায়। কারণ ইনকাম বাড়লে আমাদের যখন ইনকাম অনেক বেশি হতে থাকে, আমরা বলি অর্থের প্রান্তিক উপযোগ কমে যায়। কারণ আমরা যেহেতু বারবার একই জিনিস ভোগ করতে করতে দেখা যায় যে সেই সব দ্রব্যের প্রতি আমার আগ্রহ কমে যায়। অর্থাৎ ইনকাম বাড়লে আমাদের ভোগের টেন্ডেন্সি কিন্তু আস্তে আস্তে এক পর্যায়ে যেয়ে কমে যায় আরকি।
তো এখন আমরা বলছি যে এই যে আমাদের 150 টাকা, এই 150 টাকা কি করলে আমাদের উপযোগটা সর্বোচ্চ হবে। এখন যদি বলি যে এই 150 টাকার উপযোগ দুজনের বেলায় দুরকম। রিচ ম্যান যে তার সন্তুষ্টি অনেক বেশি, পুয়ার ম্যান যে তার রিচ ম্যান যে তার সন্তুষ্টি অনেক কম, আর পুয়ার ম্যান যে তার সন্তুষ্টি অনেক বেশি। এখন এমন যদি করা যায় যে এই যে যে পুয়ার রিচ ম্যান আছে তার 150 টাকা নিয়ে যদি আমরা পুয়ার ম্যানকে দিয়ে দেই 150 টাকা, তাহলে দেখা যাবে কি যে তাহলে রিচ ম্যান আর ওই স্টারে যে আর খেতে পারলো না, খেতে না পারলে তার একটা সন্তুষ্টি কমে যাবে। কিন্তু যে পুয়ার ম্যান তাকে যদি 150 টাকা দেওয়া হয় তাহলে সে স্টারে যে খেতে পারলে তার সন্তুষ্টি অনেক বেড়ে যাবে। তাহলে আমরা বলছি কি যে পুয়ার ম্যানের যে 150 টাকার ফলে সন্তুষ্টি কমে গেছে, রিচ ম্যানের এই সরি রিচ ম্যানের যে 150 টাকার ফলে সন্তুষ্টি কমে গেছে আর পুয়ার ম্যানের যে সন্তুষ্টি বেড়ে গেছে, এই দুজনের যে নিট ওয়েলফেয়ার, তাহলে দেখা যাবে কি সমাজে সার্বিকভাবে কিন্তু কল্যাণ বেড়ে যাবে। কারণ রিচ ম্যানের সন্তুষ্টি কম কমেছে আর পুয়ার ম্যানের সন্তুষ্টি অনেক বেড়ে গেছে। তো আমি যদি বলি যে একটা সন্তুষ্টি শুধুমাত্র আমরা নিলাম এস, আর পুয়ার ম্যানের সন্তুষ্টিকে যদি আমরা নিই ডাবল এস, তাহলে আমি যদি বলি যে পুয়ার রিচ ম্যানের কাছ থেকে যদি 150 টাকা নেওয়া হয় তাহলে তার এসটা মাইনাস হয়ে যায়, সন্তুষ্টি মাইনাস হয়ে যায়, কারণ সে ভোগ করতে পারছে না। যদি রিচ ম্যানকে আমরা প্রোভাইড করি তাহলে তার সন্তুষ্টি ধরলাম ডাবল হয়ে গেছে। তাহলে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে কিন্তু একটা এস অর্থাৎ একটা সন্তুষ্টি কিন্তু আমাদের গ্রেটার থাকে। তো সেক্ষেত্রে আমরা বলছি কি যে যদি পুয়ার ম্যানের থেকে রিচ ম্যানের থেকে টাকাটা নিয়ে পুয়ার ম্যানকে যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে সমাজে সার্বিকভাবে কিন্তু কল্যাণ বেড়ে যায়। কারণ যে দ্রব্যটা অর্থনীতিতে আছে সেই দ্রব্যের বন্টন পুয়ার ম্যানের জন্য সবচেয়ে বেটার। কারণ হলো পুয়ার ম্যান খেলে সেটা সন্তুষ্টি অনেকটা বাড়বে। তো উপযোগবাদে বলা হয় যে এভাবে যদি ধনী বা গরিব এই যে ব্যবধান, এই ব্যবধানটা যদি কমানো যায়, বা আমরা যদি বলি যে সমাজের ইনকাম ডিস্ট্রিবিউশন অর্থাৎ আয় বন্টন যদি সমান হয়, সেই সমান এক্সপেক্ট করাটাও কঠিন। যদি সমান হয় তাহলে দেখা যাবে কি অর্থনীতিতে আমাদের সার্বিক কল্যাণ বা সার্বিক সন্তুষ্টি বেড়ে যাবে। কারণ তখন আর ওই উপযোগ কারোর বেশি বা কারোর কম থাকবে না, তখন কিন্তু উপযোগটা সবার সমান থাকবে। সমান থাকলে সমাজের সার্বিক উপযোগটা বেড়ে যায়। তো এখন কেন পসিবল না এটা? কারণ পসিবল না, কারণ আমরা জানি যে মানুষ জন্মগতভাবেই তার কোয়ালিটির ডিফারেন্স আছে। কেউ অধিক মেধাবী, কেউ কম মেধাবী। তো যে অধিক মেধাবী তার তার ক্ষেত্রে দেখা যাবে কি সে বলবে যে আমার ইনকাম করার তার যে ইনকাম সেটা স্বভাবতই বেশি হবে। তো তার কাছ থেকে যদি আমি বেশি বেশি কর আরোপ করি তখন দেখা যাবে কি সে বলবে আমি তো ইনকাম করলে সরকার আমার থেকে ট্যাক্স নিয়ে সব নিয়ে নিচ্ছে, নিয়ে গরিবকে দিয়ে দিচ্ছে। তো আমার আর এই ধনী হওয়ার দরকার নেই, আমি গরিবই থাকি, সরকার আমাকে হেল্প করবে। ফলে দেখা যাবে কি অর্থনীতি কিন্তু সার্বিকভাবে উৎপাদন কমে যাবে। তখন আমরা যে বলেছিলাম যে উৎপাদন বাড়লে আমাদের অর্থনীতিতে কল্যাণটা বাড়বে, সেই ধারণাও কিন্তু সেখানে অ্যাকসেপ্টেড হবে না। ফলে দেখা যায় যে এটা একটা একটু জটিল ব্যাপার আমাদের কল্যাণ সর্বোচ্চ করা। এবং দেখা যায় যে আমাদের মাইন্ড সেটিং এ পার্থক্য আছে, পার্থক্য থাকার ফলে যেমন একজন বেশি কাজ করছে আরেকজন কাজ না করে যদি অর্থ পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আর কাজ করার টেন্ডেন্সি আমার থাকবে না। তো এক্ষেত্রে দেখা যায় যে সরকার যখন কর আরোপ করে তখন আমরা জানি যে অধিক মাত্রায় যখন কর আরোপ করা হয় তখন কিন্তু সরকারের আবার ট্যাক্স থেকে যে রেভিনিউ সেটা কিন্তু কমে যায়। কারণ জনগণ তখন আর কাজের জন্য ইফোর্ট কম দেয়, কাজের জন্য আমরা যেটা লেবার ইকোনমিক্সে দেখেছিলাম, কাজের জন্য ইফোর্ট কম দিলে দেখা যাবে তার ইনকাম কমে গেছে, ফলে সরকারেরও আয় কমে যায়। কারণ আমরা ইনকাম যত বাড়ে সরকারের ট্যাক্সও তত বাড়ে, কিন্তু আয় কমে গেলে তো সরকারের আর ট্যাক্স বেসটা কমে যাবে, সরকারের তখন আর ইনকামটাও কমে যায়। তো এরকম আর কি যে সরকারের টার্গেট থাকে যে অর্থনীতিতে আমাদের আহ, যাতে আয় বন্টনের সমতা থাকে, এজন্য সরকার নানা রকম সামাজিক কার্যক্রম চালায় আমরা জানি। বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবাদের ভাতা, অর্থাৎ যারা ডিপেন্ডেন্ট শ্রেণী আছে সমাজে তাদেরকে হেল্প করতে চায়। তাদেরকে হেল্প করলে কি হয় যে সমাজে সার্বিকভাবে উপযোগটা বেড়ে যায়। তো এটা আমাদের একটা কনসেপ্ট। এরপরে আমরা আসি উপযোগবাদের আমাদের পরের টপিকটাকে আমরা দেখছি ভোক্তার উদ্বৃত্ত। তো ভোক্তার উদ্বৃত্ত যেটাকে আমরা বলি আহ ভোক্তার সন্তুষ্টি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কল্যাণ নিশ্চিত হয়। তো ভোক্তার উদ্বৃত্ত বলতে আমরা কি বুঝি, যে ভোক্তার একটা চাহিদা দাম থাকে আর একটা বাজার দাম থাকে। তো চাহিদা দামকে আমরা ভোক্তার প্রান্তিক উপযোগও বলি। আহ, আর বাজার দামটা জানি আমরা কিভাবে নির্ধারিত হয়, যদি বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকে তাহলে সেক্ষেত্রে বাজারে চাহিদার যোগানের মাধ্যমে বাজার দামটা নির্ধারিত হয়। তো এই যে ভোক্তার চাহিদা দাম আর বাজার দামের যে পার্থক্য, সেই পার্থক্যকেই বলি আমরা ভোক্তার উদ্বৃত্ত। তো এই পার্থক্যটা আসলে কিভাবে আসে, যেমন আমরা যদি বলি এখানে আমরা দেখি একটা, আমরা একটু বোর্ডে আসি। তো বোর্ডে এসে যদি আমরা দেখি যে ভোক্তার চাহিদা দাম আর বাজার দাম থেকে কিভাবে আমাদের আসে দেখি আমরা উপযোগটা। তো এই আমরা নিলাম একটা ভার্টিক্যাল অ্যাক্সিস যেটাকে আমরা বলি লম্ব অক্ষ, আর একটা নিলাম আমরা এটা, এটা হলো আমাদের ভূমি অক্ষ। তাহলে এই ভূমি অক্ষ আর লম্ব অক্ষ, এখানে আমরা নিলাম কোয়ান্টিটি যেটাকে আমরা বললাম পরিমাণ। ভোক্তার ক্ষেত্রে এটাকে আমরা নিলাম কিউ, এটাকে আমরা নিচ্ছি কিউ।
আর এখানে নিলাম আমাদের প্রান্তিক উপযোগ বা যাই বলি না কেন, বাজার দাম যাই বলি না কেন, এমইউ বা প্রাইস যেটাকে আমরা বলি না কেন, মার্জিনাল ইউটিলিটিকে আমরা বলি সন্তুষ্টি। তো এরপরে আমরা আসি, এখান থেকে আমরা দেখছি যে এই হলো আমরা বলেছিলাম চাহিদা দাম। তো চাহিদা দাম মূলত আমাদের চাহিদা রেখায় থাকে। তো এই হলো আমাদের সে চাহিদা দাম। এই রেখাটার নাম আমরা জানি যে এটার নাম ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ এর আরেক নাম আমরা জানি মার্জিনাল ইউটিলিটি কার্ভ, এর আরেক নাম আমরা জানি প্রাইস কার্ভ। এটা আমরা জানি। তো এখান থেকে আমরা কি জানি যে যদি আমরা বেশি ভোগ করতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের যত বেশি ভোগ বাড়ে তত প্রান্তিক উপযোগ কমে যায়। ফলে দাম যদি কম হয় তখনই আমরা কিন্তু বেশি ভোগ করতে চাই। কারণ আমার প্রান্তিক উপযোগ অনুযায়ী যদি আমি দামটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে শুরুর দিকে যখন আমার ভোগ কম থাকে তখন আমার সন্তুষ্টি বেশি থাকে। ফলে দেখা যায় কি যে তার জন্য আমি বেশি দাম দিতে রাজি থাকি, অর্থাৎ আমি কম ভোগ করে বেশি দাম দিতে রাজি থাকি। কিন্তু আমি যদি এখানে পারচেস করতে চাই, যদি আমি এখানে কিনতে চাই, তাহলে কিন্তু আমার অবশ্যই দামটা কম হতে হবে, তা নাহলে কিন্তু আমি কিনবো না। কারণ আমার সন্তুষ্টি যত বেশি ভোগ বাড়ে তত আমার সন্তুষ্টিটা কমে যায়। তো এখান থেকে আমরা দেখছি যে আমাদের এটা হলো প্রান্তিক উপযোগ রেখা, যার আরেক নাম চাহিদা রেখা, এটা ফার্স্ট ইয়ারের টপিক। তো এখান থেকে আমরা দেখছি যে বাজারের দামটা এখানে ফিক্স, এরকম জায়গায় বাজার দামটা দেয়া আছে, এই যে এটা। এটা যদি বাজার দাম দেয়া থাকে, এটাকে আমরা বললাম মার্কেট প্রাইস, এই হলো আমাদের প্রাইস। তো এই যদি প্রাইস হয়, তাহলে এখানে আমরা দেখছি কি যে ভোক্তার ভারসাম্য কোথায়। ভোক্তার ভারসাম্যকে আমরা বলছি এটা হলো আমাদের ভোক্তার ভারসাম্য। ভোক্তা এই পরিমাণ কিনতে চায়, যেটাকে আমরা বললাম যে এখানে একটা আমরা লিখি, এটাকে আমরা বললাম এটা হলো আমাদের কিউ স্টার। ভোক্তা এখানে কিউ স্টারে কিনতে চায়। তো এখান থেকে আমরা দেখি, সরি, এটাকে আমরা বললাম এটা হলো কিউ স্টার, কিউ স্টার। তো ভোক্তা হলো কিউ স্টারে কিনতে চায়, তাহলে সেক্ষেত্রে তার উদ্বৃত্ত কতটুকু, তাহলে ভোক্তা চাহিদা দাম আমি যদি বলি সেইখানে কিনতে চাই, তাহলে তার চাহিদা দাম আমরা একটা লাইন টেনে নেই। তাহলে যদি এখানে সে পারচেস করে, তাহলে দেখছি কি তার চাহিদা দামটা উপরে আর বাজার দামটা নিচে, তাহলে চাহিদা দাম আর বাজার দামের পার্থক্য, এটা হলো তার সন্তুষ্টি। যদি আমরা আরেকটা রেখা টানি, তাহলে কি দেখছি যত ভোগ বাড়ছে তত তার আহ, কমে যাচ্ছে, সেটা হলো চাহিদা দামটা উপরে বাজার দামটা নিচে, এটা হলো তার সন্তুষ্টি। তো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের অক্ষটা, এই যে এটা চাহিদা দাম আর বাজার দামের পার্থক্য, এটাই হলো আমাদের ভোক্তার উদ্বৃত্ত। এখন আমরা যদি বলি যে সমাজে কি করলে এই যে ভোক্তার উদ্বৃত্ত বা সার্বিক সন্তুষ্টি বাড়ে, সমাজ কাম্য অবস্থায় পৌঁছাতে পারে। তো সমাজ কাম্য অবস্থায় পৌঁছাতে কিভাবে পারে, যদি আমরা ধরি যে ভোক্তার উদ্বৃত্ত বাড়ে, তাহলে সমাজ কাম্য অবস্থার দিকে যেতে পারে। তাহলে ভোক্তার উদ্বৃত্ত বা সন্তুষ্টি কিভাবে বাড়তে পারে? এখন আমি ধরলাম যদি বাজার দামটা কমে যায়, যদি আমরা ধরি এখান থেকে যে বাজার দামটা যদি কমে যায়, এরকম কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি, বাজার দামটা কমে গেলে দেখা যাচ্ছে কি ভোক্তার সন্তুষ্টি কিন্তু আগে যা ছিল তার চাইতে কিন্তু বেড়ে গেছে, এবং ভোক্তার ভোগটাও কিন্তু বেড়ে গেছে। আগে ভোগ ছিল কিউ স্টারে, এখন ভোগটা বেড়ে হয়েছে, আমরা দেখছি যে এখানে কিউ ডাবল স্টার, এটা লিখছি না আমি। তাহলে আগে ভোগ ছিল কিউ স্টার, এখন কিন্তু ভোগটা বেড়ে গেছে। তাহলে আমরা বলছি কি যে কোনোভাবে যদি দাম কমে যায় অর্থনীতিতে, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে দ্রব্য সেবা সামগ্রীর তাহলে ভোক্তার উদ্বৃত্ত বাড়ে, সমাজ কিন্তু তার কল্যাণের দিকে যেতে পারে। তো আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরলাম যে বাজারে একটা সময় ছিল আমাদের গ্রামীণ ফোন একা। তো গ্রামীণ ফোন যখন মার্কেটে ছিল, তখন ধরলাম তার বাজার দামটা বেশি ছিল, বাজার দামটা বেশি ছিল, ধরলাম সে এখানে তার বাজার দামটা সেট করেছিল এখানে। তো বাজার দামটা সেট করাতে সে মার্কেটে একাই আছে, আমার তাছাড়া অন্য কোথাও যাওয়ার উপায় নেই। এখন আমরা বলছি যে যখন যদি তাহলে এখানে উৎপাদনটাও ছিল কিউ পর্যন্ত। এখন যদি এরকম হয় যে কোনোভাবে বাজারে দামটা কমে যায়, তাহলে কিন্তু আমাদের উদ্বৃত্ত বাড়বে। তো গ্রামীণ ফোনের ক্ষেত্রে কিভাবে বাজার দামটা কমানো গেছিল? তো গ্রামীণ ফোন যখন একা মার্কেটে ছিল, তখন তার নেচারটা ছিল একচেটিয়া, অর্থাৎ সে একাই তার সার্ভিস প্রোভাইড করে, আমাদের বাধ্য হয়ে তার কাছ থেকে কিনতে হয়। তো যখন আমরা তার কাছ থেকে বাধ্য হয়ে কিনি, তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, ফলে সে আমাদের কাছ থেকে বেশি দাম চার্জ করতে পারে। তো বেশি দাম চার্জ করে সে উৎপাদনটা কমিয়ে দেয়, অর্থাৎ সিমের প্রোডাকশন বা কলের প্রোডাকশন সে কমিয়ে দিয়েছিল। কিন্তু যখন রবি, এয়ারটেল বা অন্যান্য কোম্পানি যখন মার্কেটে আসলো, তখন দেখা গেল কি, তখন দেখা গেল যে সে তার প্রাইসটা কমিয়ে দিয়েছে। প্রাইস কমাতে গ্রামীণ ফোনের কল বেড়েছে বা গ্রামীণ ফোনের সিম বিক্রি সেটাও কিন্তু বেড়েছে। তাহলে আমরা দেখছি কি যে গ্রামীণ ফোন যখন একা মার্কেটে ছিল, তখন কিন্তু সে বেশি বেশি চার্জ করত এবং সে উৎপাদনটা কমিয়ে দিয়েছিল। তো উৎপাদনটা কমিয়ে দিলে ভোক্তার যে সন্তুষ্টি সেটা কিন্তু কমে গেছিল। কারণ আমরা বলছি কি যে ভোগ বাড়লে তার সার্বিক সন্তুষ্টি কিন্তু বেড়ে যায়। সার্বিক সন্তুষ্টি যদি আমি কিভাবে কমিয়ে দিয়েছিলাম, যদি প্রতিযোগিতা অর্থনীতিতে না থাকে, সেক্ষেত্রে কিন্তু সার্বিক সন্তুষ্টি কমিয়ে দেওয়া যায়।
যেমন আমরা আগে এই পর্যন্ত পেয়েছিলাম, তাহলে তার সন্তুষ্টি ছিল এতটুকু। যেমন আমরা যদি রেড কালারে দেখি, তাহলে তার সন্তুষ্টির অক্ষ ছিল কিন্তু আগে এতটুকু। পরে যখন তার ইয়েটা বেড়ে গেছে, অর্থাৎ দামটা কমে গেছে, উৎপাদনটা বেড়ে গেছে, তখন কিন্তু সার্বিক সন্তুষ্টির যে ক্ষেত্র, এই যে এটা এটা কিন্তু পরে বেড়ে গেছে এই অংশটুকু। তাহলে আমরা দেখছি কি যে অর্থনীতি যদি প্রতিযোগিতা আসে, তাহলে কিন্তু অর্থনীতিতে কাম্য উৎপাদনের পর্যায়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অর্থনীতিতে সার্বিকভাবে উৎপাদন বাড়ে, সন্তুষ্টি বাড়ে এবং ভোক্তার উদ্বৃত্ত বাড়ে এবং অর্থনীতিতে কল্যাণ অধিক হয়। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক। তো এখান থেকে আমরা দেখছি যে আমাদের পরের টপিকে কি আছে। তাহলে আমাদের ওয়েলফেয়ার ইনক্রিজ করাটা অর্থনীতিতে একটা টার্গেট, সেটার জন্য আমরা ভোক্তার উদ্বৃত্ত বাড়ানোর দিকে খেয়াল রাখতে পারি। তো এরপরে আমরা আসি এটাকে আমরা বললাম ভোক্তার উদ্বৃত্ত, এরপরে আমরা আসি উৎপাদকের উদ্বৃত্ত। তো উৎপাদকের উদ্বৃত্ত বললে আমরা জানি উৎপাদকের একটা যোগান দাম বা প্রান্তিক দাম থাকে, আহ, এবং এই প্রান্তিক দাম আর বাজার দামের পার্থক্য যদি হয় তাহলে আমাদের উৎপাদকের উদ্বৃত্ত বাড়ে। তো উৎপাদকের উদ্বৃত্ত আমরা দেখলাম ভোক্তার উদ্বৃত্ত দাম কমলে বাড়ে আর উৎপাদকের উদ্বৃত্ত দাম বাড়লে বাড়ে। আর কি করলে উৎপাদকের উদ্বৃত্ত বাড়ে? তো আমরা একটু গ্রাফে আসি। তো এখান থেকে আমরা দেখছি যে আমরা যদি এরকম আসি, আজকে যদি আমার টপিক এখান থেকে শেষ নাও হয়, তো যতদূর পারি ইউটিউবে দেখলে পুরো টপিকটা পাওয়া যাবে। তো এখান থেকে আমরা আসি, আমরা বলছি যে যদি এরকম দেয়া থাকে যে উৎপাদনকারীর বেলায় এখন আমরা দেখতে চাই। তো উৎপাদনকারীর বেলায় আমরা বলছি যে ধরলাম এরকম দেয়া আছে, এই হলো আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হলো আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস, ভূমি অক্ষ। তো উৎপাদনকারীর বেলায় বললে উৎপাদনকারী যোগান রেখার সঙ্গে রিলেটেড, তাই এই হলো আমাদের সেই যোগান রেখা যেটাকে আমরা বলি সাপ্লাই কার্ভ। এখানে আমরা দেখছি কি যে বাজারে দাম দেয়া আছে এখানে, তাহলে এটা হলো বাজার দাম আর এটা হলো যোগান রেখা। যোগান রেখার আরেক নাম আমরা জানি মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি বলি উৎপাদনকারী এই পরিমাণ বিক্রি করতে রাজি আছে, কোন দামে? এই দামে রাজি আছে। উৎপাদনকারী এই পরিমাণ বিক্রি করতে রাজি আছে, কোন দামে? সে যদি বেশি বিক্রি করতে চায় তাহলে দামটা বাড়াতে হয়, এই দামে রাজি আছে। আবার আমরা যদি বলি যে উৎপাদনকারী এই পরিমাণ বিক্রি করতে রাজি আছে, কোন দামে? এই দামে। আবার যদি বলি এই পরিমাণ বিক্রি করতে রাজি আছে এই দামে, তাহলে এখন আমরা এই দামটা যাব না। কেন যাব না? কারণ এখানে আমাদের বাজার দামটা কম কিন্তু তার চাহিদা চাহিদা দামটা বেশি উৎপাদনকারীর, যে যোগান দাম, সরি, যোগান দামটা বেশি। তাহলে যোগান দামটা বেশি, সে আরো বেশি পেতে চায় কিন্তু বাজার দামটা কম, ফলে সে আর এর বাইরে আর উৎপাদন করতে চাইবে না। তো এখন আমরা যদি বলি যে তাহলে এখানে আমরা ভোক্তার এই উৎপাদনকারীর উদ্বৃত্ত কতটুকু পেলাম, তো এখান থেকে যদি আমরা দেখি উৎপাদনকারীর উদ্বৃত্ত, তাহলে এই যে আমাদের যোগান দাম, এটা হলো যোগান দাম, এই যে এটা হলো আমাদের যোগান রেখার সঙ্গে যোগান দাম, আর এই যে বাজার দাম, এই দুটোর পার্থক্য হলো উৎপাদনকারীর উদ্বৃত্ত। তো যদি বলি বাজার দাম কোনোভাবে বেড়ে গেছে তাহলে উৎপাদনকারী উদ্বৃত্ত বাড়ে। আর যদি সমাজের যোগান রেখাটা স্থানান্তরিত হয়ে এদিকে আসে, অর্থাৎ সামগ্রিক যোগান যদি অর্থনীতিতে বাড়ে, তাহলে কিন্তু আমাদের উৎপাদনকারীর উদ্বৃত্ত বাড়ে। তো সরকার যদি কোনো পলিসি নেয় সাবসিডি বা অন্য কোনো কিছু দিয়ে, তাহলে দেখা যাবে কি সার্বিকভাবে যদি আমাদের সমাজের যদি আমাদের উৎপাদনকারীর যদি উৎপাদন বেড়ে যায়, অর্থাৎ উৎপাদন রেখাটা যদি আহ, ডান দিকে শিফট করে স্থানান্তরিত হয়, তাহলে দেখা যাবে কি উদ্বৃত্ত আগে যা ছিল তার চাইতে কিন্তু সমাজের উৎপাদনকারীর উদ্বৃত্ত অনেকটা বেড়ে যাবে, এবং উৎপাদন আগে যা ছিল তার চাইতে কিন্তু এখন উৎপাদন বেড়ে গেছে। ফলে এমন কোন পলিসি যদি নেওয়া যায় যে পলিসিতে উৎপাদন রেখাটা স্থানান্তরিত হতে পারে, তাহলে কিন্তু অর্থনীতিতে উৎপাদনকারীর উদ্বৃত্ত বেড়ে যাবে। তো উৎপাদনকারীর উদ্বৃত্ত যদি বাড়ে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অর্থনীতিতে কল্যাণ নিশ্চিত হয় উৎপাদনের দিক থেকে আর কি। তো এটা হলো আমাদের উৎপাদকের উদ্বৃত্ত বাড়লেও অর্থনীতিতে সামগ্রিকভাবে কল্যাণ বাড়ে। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক। তো পরের আমরা যেটা পয়েন্টটা দেখতে চাই সেটা হলো আমরা বলছি যে এটা আমরা দেখলাম সমাজের অর্থনৈতিক কল্যাণ। তো আমরা জানি যে এটা আমরা আগেও একবার দেখেছি। তো অর্থনৈতিক কল্যাণ মূলত দুটো দিক থেকে আসে, একটা হলো ভোক্তার দিক থেকে আর একটা হলো উৎপাদনকারীর দিক থেকে, যেটাকে আমরা বলি ইকোনমিক ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। তো ভোক্তার দিক থেকে আমরা বলি ভোক্তার উদ্বৃত্ত আর উৎপাদনকারীর দিক থেকে বলি উৎপাদনকারীর উদ্বৃত্ত। তো যদি এরকম হয় যে এই হলো আমাদের ভোক্তার উদ্বৃত্ত আর এই হলো উৎপাদনকারীর উদ্বৃত্ত, এই যে টোটাল যে বক্সটা ত্রিভুজ আকৃতির, এটাকে আমরা বলি ইকোনমিক ওয়েলফেয়ার। তো এখান থেকে যদি এই যোগান রেখাটা স্থানান্তরিত হয়ে এদিকে আসতো তাহলে সমাজে সার্বিক কল্যাণ বেড়ে যেত। কিন্তু আমরা যদি বলি যে প্রাইসটা কমে গেলেও দেখা যাচ্ছে কি যে যোগান রেখা বরাবর আমাদের খুব বেশি উদ্বৃত্ত বাড়ছে না। কারণ যদি প্রাইস কমে যায় ভোক্তার উদ্বৃত্ত বাড়ে কিন্তু উৎপাদনকারীর উদ্বৃত্ত কমে যায়। তো মূলত এই যে আমাদের ভোক্তা বা উৎপাদনকারীর উদ্বৃত্ত, এটা মূলত যেখানে ভারসাম্য আসে সেটা মূলত আমাদের চাহিদার যোগানের মাধ্যমে ভারসাম্য আসে।
তো এটা হলো আমাদের চাহিদা রেখা আর এটা হলো আমাদের যোগান রেখা। তো এই চাহিদার যোগান যে পয়েন্টে মিলিত হয় সোসাইটি সেই পয়েন্টে ইকুইলিব্রিয়ামে থাকে। তো এখানে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হলো ই, এবং এখান থেকে আমরা যদি বলি যে অর্থনৈতিক উদ্বৃত্ত কতটুকু, এ ই সি পরিমাণ হলো আমাদের ইকোনমিতে সার্বিকভাবে অর্থনৈতিক কল্যাণ। তো এটা আমরা দেখলাম যে এখান থেকে যে আর যদি যোগান রেখাটা এখানে স্থানান্তরিত হয়ে আসতো তাহলে দেখা যেত কি উদ্বৃত্ত এই ক্ষেত্রটা যা ছিল তার চাইতে এখানে উদ্বৃত্ত বেড়ে যেত। তো এরপরে আমরা আসি আমাদের এর পরের টপিক গুলো আমরা দেখি। অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের আগে আমরা প্রবৃদ্ধিটা দেখে আসি। আমরা যদি বলি যে অর্থনীতিতে প্রবৃদ্ধি হচ্ছে, অর্থাৎ প্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি, এবছর আমার যা উৎপাদন পরের বছর তার চাইতে উৎপাদন বেড়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে সবার যা ইনকাম পরের বছর তার চাইতে যদি ইনকাম বেড়ে যায় তাহলে ভালো বলা হবে কি অর্থনীতিতে উৎপাদন, আহ, অর্থনীতিতে প্রবৃদ্ধি হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যদি বলি যে অর্থনীতির জিডিপি বাড়ছে, মোট দেশজ উৎপাদন যদি বেড়ে যায় তাহলে অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হয়। তো এখন আমরা যদি বলি যে তাহলে অর্থনীতিতে প্রবৃদ্ধি কিভাবে অর্জিত হয়, যেমন আমরা যদি বলি সরকার বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে, তো যদি বিনিয়োগ বাড়ে তাহলে কি হবে, বিনিয়োগ বাড়লে আমার গত যা উৎপাদন তার চাইতে উৎপাদন বেড়ে যাবে। তো উৎপাদন বেড়ে গেলে আমরা জানি যে আমাদের জিডিপিও বাড়ে, তো জিডিপি বাড়লে আমাদের আয় বাড়ে, ভোগ বাড়ে, নিয়োগ বাড়ে। তো ভোগ যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, অর্থনীতিতে কল্যাণ নিশ্চিত হবে, কারণ ভোগ বাড়লে আমরা জানি যে সার্বিক কল্যাণ বেড়ে যায়, ফলে অর্থনীতি ভালোর দিকে যায়। তো এরপরে আমরা বলছি যে অর্থনৈতিক উন্নয়ন যদি হয় তাহলে আমাদের অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত হয়। তো উন্নয়ন কিভাবে আমাদের পরিবর্তন হয়, তো আমরা বলছি যে অর্থনৈতিক উন্নয়ন আমরা জানি যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে যদি অবকাঠামোগত উন্নয়ন হয়, অবকাঠামোকে আমরা বলি অর্থনৈতিক অবকাঠামো এবং সামাজিক অবকাঠামো। অর্থনৈতিক অবকাঠামো কি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো। আর সামাজিক অবকাঠামো অর্থ হলো শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যদি বাড়ে, বাসস্থান, এগুলো যদি উন্নতি হয় তাহলে আমরা বলছি যে অর্থনৈতিক উন্নয়ন হয়। তো আমরা যদি বলি শিক্ষা স্বাস্থ্য যদি আমাদের আয় বাড়ার সাথে সাথে যদি শিক্ষা স্বাস্থ্য খাতেও যদি প্রবৃদ্ধি, শিক্ষা স্বাস্থ্য খাতেও যদি ভালোর দিকে যায় তাহলে সার্বিকভাবে কি আমাদের কল্যাণ বাড়ে? ভেরি সিম্পল। আমি যদি বলি যে স্বাস্থ্য সেবা যদি আমাদের অপ্রতুল থাকে তাহলে কিন্তু আমার স্বাস্থ্য খারাপ হলে আমার কিন্তু একটা খারাপ লাগা অনুভূতি আসে, সেটা আমার সন্তুষ্টি কমিয়ে দেয়। কিন্তু আমি যদি বলি আমি স্বাস্থ্য সেবা নিতে পারি, ফ্রিলি যদি নিতে পারি তাহলে দেখা যাবে কি আমার সন্তুষ্টি আরো বেড়ে যায়। তো যদি আমরা বলি যে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজে যদি ডেভেলপ হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হয়, যে উৎপাদন যা ছিল আগে তার চাইতে কিন্তু উৎপাদন বাড়তে পারে। কিভাবে বাড়ে? কারণ আমি যদি বলি যে খুলনা থেকে ঢাকায় যেতে ফসল যেতে অনেক অসুবিধা আছে, কারণ মাঝখানে অনেক নদী নালা আছে যেগুলো পদ্মা নদী থাকতে পারে, যেখান থেকে অনেকক্ষণ বসে থাকতে হয়, তার জন্য আমাদের সুদ বেড়ে যায়, কারণ যত দ্রুত আমি বিক্রি করতে পারবো তত আমি ব্যাংকে পরিশোধ করে দিতে পারি, কিন্তু যত দেরি হবে তত আমার কিন্তু ব্যাংকের সুদটা বাড়বে, ফলে দেখা যাবে কি উৎপাদন খরচ বেড়ে যায়। আবার আমি যদি বলি রাস্তাঘাট খারাপ হলে অনেক সময় কনজিউম করে, তার জন্য আমাদের কস্ট বেড়ে যায়। কিন্তু সেজন্য আমি অত বেশি আগ্রহী হই না, কস্ট যেহেতু বেড়ে যায় সেহেতু আমার প্রফিট কম বলে আমি অত বেশি আগ্রহী হই না। কিন্তু আমি যদি বলি রাস্তাঘাট স্মুথ, তাহলে দেখা যাবে কি যত দ্রুত পরিবহন করা যাবে তত কিন্তু আমার বেনিফিট বেশি। ফলে দেখা যাবে কি যে আমি তখন কিন্তু খুলনায় বসে বেশি বেশি উৎপাদন করতে চাইবো, কারণ আমি ঢাকার থেকে যে বেশি প্রাইস আছে সেই প্রাইসটা আমি ঢাকার বিক্রি করে সেটা টেক করে আমি আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চাই। তো যত অবকাঠামো উন্নয়ন হয় তত দেখা যায় যে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে আবার কি হয়, তখন কিন্তু ভোক্তারাও আবার কম দামে দ্রব্য সেবা সামগ্রী পেতে পারে। ফলে দেখা যাবে কি যে অর্থনৈতিক উন্নয়নের ফলে অর্থনীতি কিন্তু একটা কল্যাণ বাড়তে পারে। আমরা ভোগের দিক থেকে এবং উৎপাদনের দিক থেকে এখানে কল্যাণটা দেখছি। তো এরপর আমরা আসি বাজার কাঠামো। তো বাজার কাঠামো সম্পর্কে আমরা আগেও একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বাজার কাঠামো যদি পরিবর্তন হয়ে যায় তাহলে অর্থনীতিতে কল্যাণ বাড়ে। যেমন আমরা বলেছিলাম গ্রামীণ ফোন একা আছে, সে একচেটিয়ার মতো বিহেভ করে, একচেটিয়ার মতো বিহেভ করলে কি হয়, দেখা যায় যে সে বেশি দাম চার্জ করে। কিন্তু বাজারে যদি কম্পিটিশন আসে তাহলে দেখা যায় কি বাজার দামটা কমে যায়। ফলে সেক্ষেত্রে দেখা যায় কি যদি কম্পিটিশন আসে তাহলে কিন্তু আমার বাজার দাম কমে গেলে আমার ভোগটা বাড়ে, অর্থনীতির সার্বিক কল্যাণ বেড়ে যায়। অর্থাৎ কল্যাণ অর্থনীতির ধারণার সঙ্গে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাঠামোটা অনেক বেশি যায়। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক। তো আমাদের এখনো আমাদের সময়টা 10 মিনিট আছে। তো যদি আমরা আজকে শেষ না করতে পারি তাহলে তোমরা ইউটিউবটা দেখে নেবে, ইউটিউবে আমি এটার পুরো ভিডিওটাই থাকবে। যদি আমরা শেষ না করতে পারি, আর শেষ করতে পারলে তো এটাই থাকবে। তো এখন আমরা আসি প্যারেটো কাম্যতা। তো প্যারেটো কাম্যতা যদি বলা হয়, তো প্যারেটো কাম্যতা বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে ইটালিয়ান অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটোর মতে আমরা প্যারেটো কাম্যতা দেখি, এবং সামাজিক কল্যাণের ক্ষেত্রে যে প্যারেটো কাম্যতা সেটাই কিন্তু মূলত আমাদের সমাজ কল্যাণের প্রাথমিক দর্শন। অর্থাৎ সমাজের কল্যাণ কিভাবে সর্বোচ্চ হবে সেটা কিন্তু আমরা প্যারেটোর মাধ্যমেই মূলত পেয়েছি। তো সেক্ষেত্রে যে এই যে আমাদের ফর্মাল অ্যানালাইসিস, কারণ সন্তুষ্টি বা যদি আমার ভালো লাগা এটা কিন্তু ওভাবে মেজার করা যায় না, কিন্তু আমাদের ভিলফ্রেডো প্যারেটো প্রথম আমাদের এভাবে বিন্যাস করতে শিখিয়েছিলেন যে কিভাবে আমাদের ইকোনমিতে অপটিমাম ওয়েলফেয়ার আসে, সেটা আমরা প্যারেটো অ্যানালাইসিস থেকেই জানতে পারি।
তো এখন আমরা আসি, ভিলফ্রেডো প্যারেটোর মতে বলা হচ্ছে যে সমাজের কল্যাণ তখনই সর্বোচ্চ হয় যখন আমরা যদি কাউকে একজনকে ভালো করতে যেয়ে যদি আরেকজনকে খারাপ করতে হয়, তখনই কিন্তু আমাদের সমাজের সার্বিক কল্যাণ আসে। তো সেটা আবার কিরকম? কিন্তু আমি যদি বলি যে একজনকে ভালো করতে গেলে যদি আরেকজনকে খারাপ করতে না হয়, তাহলে কিন্তু অর্থনীতিতে কল্যাণ সর্বোচ্চ হয় না। তাহলে কল্যাণ কখন সর্বোচ্চ হয়? যদি একজনকে ভালো করতে গেলে আরেকজনকে খারাপ করতে হয়, তখনই কিন্তু অর্থনীতিতে সার্বিক কল্যাণের যে সর্বোচ্চ আছে সেটা বোঝা যায়। যেমন আমরা একটা এক্সাম্পল দেই। যেমন ধরলাম অর্থনীতিতে বেকার আছে। তো বেকার জনগোষ্ঠীকে সরকার বলছে যে তোমাদেরকে আমি ইনকাম দিতে চাই আরকি। সেজন্য কি করেছে সে? যে রিচ ম্যান তার কাছ থেকে বা যার ইনকাম আছে তার কাছ উপরে ট্যাক্স বসিয়ে দিছে। ট্যাক্স বসিয়ে আরেকজনকে ভালো করতে চায় সরকার। তো সেক্ষেত্রে কি হয়েছে? যার উপরে ট্যাক্স বসিয়েছে তার কিন্তু একটা খারাপ লাগা আছে। তো সেই একজনকে আমি ভালো করতে যেয়ে আমি দেখছি কি এখানে আমাদের আরেকজনকে খারাপ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে অর্থনীতিতে হয়তো এখন সেই অবস্থায় আছে যখন একটা কল্যাণ সর্বোচ্চের অবস্থায় আছে। কিন্তু যদি এরকম হয় যে আমরা ওই যারা বেকার আছে তাদেরকে আমরা ভালো করতে চাই কিন্তু আমি কারো কাছ থেকে ট্যাক্স নিচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? যেমন ধরলাম সরকার বলছে যে এখানে আমার কয়েক বিঘা জমি পড়ে আছে, তুমি এখানে কাজ করো, কাজ করে তুমি এখান থেকে ইনকাম করো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কারোর কাছ থেকে আর ট্যাক্স নিতে হচ্ছে না। সেক্ষেত্রে তারা নিজেদের মতো সেখানে কাজ করছে, কাজ করে সেখান থেকে কিন্তু সে, অথবা সে তারা ধরলাম ব্যাংক থেকে লোন নিয়ে, সরকার লোনের ব্যবস্থা করে দিয়েছে, লোন নিয়ে সেখানে বিনিয়োগ করে তারা ভালো অবস্থায় আছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু কাউকে ক্ষতি করতে হয়নি, ক্ষতি না করেই কিন্তু একজনকে ভালো করা গেছে। তাহলে ক্ষতি করতে হয়নি কোন অবস্থায়? এমন একটা অবস্থা যে অবস্থায় সরকারের কিছু জমি বা কিছু রিসোর্স আনইউজড আছে, অর্থাৎ সমাজ কিন্তু তার সমস্ত সম্পত্তি পুরোপুরি ব্যবহার করছে না। তো যখন ব্যবহার না করে তখন কি হয়? একজনকে খারাপ না করে আরেকজনকে ভালো করা যায়। কিন্তু সমাজে যখন পুরো ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সমাজের যখন উপাদানগুলো যখন পূর্ণ নিয়োগ অবস্থায় থাকে, তখন দেখা যায় কি একজনকে ভালো করতে গেলে অবশ্যই আমার আরেকজনকে খারাপ করতে হয়। তো পূর্ণ নিয়োগ অবস্থায় যখন থাকে তখন আমরা ধরে নেই যে সোসাইটি তার অপটিমাম কন্ডিশনে আছে, অর্থাৎ কাম্য অবস্থায় আছে। তো এইটা অ্যানালাইসিস করতে যে আমরা মূলত তিনটা ওয়েতে দেখতে চাই। একটা হলো আমাদের আমরা জানি যে আমাদের 2x2x2 মডেল থাকে। আরেকটা আমাদের একটা আমরা ভোক্তার দিক থেকে বিশ্লেষণ করি, একটা উৎপাদনকারীর দিক থেকে বিশ্লেষণ করি, এবং আরেকটা আমরা বিশ্লেষণ করি ভোক্তা এবং উৎপাদনকারী দুদিক থেকে। তো আমরা দেখছি কি ফার্স্টে আমরা দেখছি যে ভোক্তার দিক থেকে দেখি। তো আমরা আগেও অ্যানালাইসিস করেছিলাম। তো ভোক্তার দিক থেকে দেখতে যেয়ে আমরা দুটো দ্রব্য নিয়েছিলাম এক্স আর ওয়াই, দুজন ব্যক্তি নিয়েছিলাম এ ও বি, এবং আমরা নিয়েছিলাম নিরপেক্ষ রেখা। তো সেই নিরপেক্ষ রেখার সাহায্যে আমরা ব্যাখ্যা করেছিলাম সেটা কিভাবে, যে এখান থেকে যত, এটা হলো এ যে আছে ভোক্তা, তার এদিকে গেলে সে দুটো দ্রব্য ভোগ করছে, একটা এক্স একটা ওয়াই। যত উপরে যাবে যত তার নিরপেক্ষ রেখা উপরের দিকে যাবে তত তার ভোগ বাড়বে এক্স ওয়াই এর, তার সন্তুষ্টি তত বাড়বে। আবার বি যত এদিকে আসবে বাম দিকে তত তার সন্তুষ্টি বাড়বে। তো এখন আমরা আসি, এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা, এই নিরপেক্ষ রেখার একটা ঢাল আছে, যে ঢালটাকে আমরা বলি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক পরিবর্তনের হার, যেটা আমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়েছি। তো এই প্রান্তিক পরিবর্তনের হার আমরা কি জানি, যে এক্স বাড়লে কতটুকু ওয়াই কমে, বা এক্স কমলে কতটুকু ওয়াই বাড়ে, সেটাকে আমরা বলি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। সেটা দুজনের বেলায় সত্য। তো এখন আমরা যদি বলি যে এই রকম একটা অবস্থান দেয়া আছে, একটা ই জিরো আর একটা ই টু। তো ই জিরো আর ই টু কোন অবস্থায় সোসাইটির কাম্য অবস্থা নির্দেশ করে, অর্থাৎ কোন অবস্থা গেলে আমরা বলি যে একজনকে ভালো করতে গেলে আরেকজনকে খারাপ করা লাগবে না, অর্থাৎ একজনকে খারাপ না করে যদি একজনকে ভালো করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্যারেটো অফ এফিসিয়েন্সি কন্ডিশনে পৌঁছাতে পারি। তো আমি যদি দেখি যে ই জিরো থেকে আমি ই টু তে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমরা দেখছি যে ই জিরো থেকে ই টু তে আমরা কারটা ফিক্স রাখতে পারি, আমরা এই বি এর উপযোগটা ফিক্স রাখতে পারি। রেখে দেখি তো, সরি, আমরা এর উপযোগটা ফিক্স রাখলাম, এই যে আইসি এ, ইনডিফারেন্স কার্ভ অফ এ, এটাকে ফিক্স রাখলাম। ফিক্স রেখে দেখি ই জিরো তে আমাদের একটা দেয়া আছে আইসি বি, এটা রাখলাম। তারপরে আমরা দেখছি আইসি বি টু, তখন ই ওয়ানে আসলো। তারপরে আমরা দেখছি আইসি বি থ্রি, তখন ই টু তে আসলো। তাহলে আমরা দেখছি কি যে কাকে খারাপ করতে হচ্ছে না। আমরা দেখছি যে এ কে খারাপ না করে আমরা কিন্তু বি এর সন্তুষ্টি বাড়াতে পারি। তো যদি এ কে খারাপ না করে বি এর সন্তুষ্টি বাড়ানো যায়, তাহলে কিন্তু সোসাইটি ভালো অবস্থায় থাকে। কিন্তু আমি যদি বলি ই টু থেকে যদি আমি এদিকে আসতাম, তাহলে কি হতো? ই টু থেকে এদিকে আসলে তখন কিন্তু আমার একজনকে খারাপ করতে হতো। কাকে খারাপ করতে হতো? একজনের ভোগ কমিয়ে দিয়ে তখন আমার আরেকজনেরটা বাড়ানোর সুযোগ থাকতো। এখন আমরা বলছি কি, যদি এখানে আমরা দেখি যে এই ই টু পয়েন্ট বরাবর যদি আমরা একটা লাইন টানি, তাহলে দেখা যাবে কি লাইন টানলে আইসি এ ওয়ান এর স্লোপ যা, আইসি বি থ্রি এর স্লোপও তাই। তাহলে এই বিন্দুতে এম আর এস দুজনেরই সমান ই টু বিন্দুতে। কিন্তু যদি ই জিরোতে ধরি, তাহলে এই বরাবর একটা লাইন টানলে এটা একটু স্টিপার খাড়া, আবার এটা যদি টানি এভাবে তাহলে এটার একটু ঢালু। তাহলে দুটো স্লোপ কিন্তু দুই রকম। অর্থাৎ সোসাইটি, যেমন ধরলাম এখানে এই যে এ আছে, যে সে যে পরিমাণ এক্স পেতে চায়, এই পরিমাণ এক্স পেতে চায়, এই পরিমাণ ওয়াই পেতে চায়।
অর্থাৎ সে এক্স বেশি পেতে চায়, ওয়াই কম পেতে চায়। আবার যদি ধরি যে এই পয়েন্টে যদি আমরা ধরি, তাহলে এই পয়েন্টে দেখছি যে তার এক্স কম কিন্তু ওয়াই বেশি, তাহলে তার এক্স কমে গেলে বি এর এক্স বেড়ে যায়, কিন্তু বি আবার ওই পরিমাণে এক্স পেতে চায় না। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে দেখছে কি যে আমাদের কোন ডিস্ট্রিবিউশনটা সবচাইতে কল্যাণমূলক নির্দেশ করে। তাহলে এ যে পরিমাণ এক্স ছাড়তে চায়, অর্থাৎ পাওয়ার পরে ছেড়ে দিয়েছে এতটুক, এটা বি চায়। আবার এ যে পরিমাণ ওয়াই ছাড়তে চায়, অর্থাৎ সে এই পরিমাণ ওয়াই পেয়েছে, বাদ বাকি এইটুকু ওয়াই সে বি এর জন্য ছেড়ে দিতে চায়। তাহলে যে পরিমাণ এক্স আর ওয়াই এর কম্বিনেশন, অর্থাৎ এক্স যে পরিমাণ একজনের জন্য এক্সট্রা আছে সেটা যদি সে পুরোটাই পেতে চায়, এবং ওয়াই বি এর জন্য যতটুকু এক্সট্রা আছে সেটা যদি সে পুরোটাই পেতে চায়, আবার সে যে বি যে পরিমাণ এক্স ছেড়ে দিয়েছে সেটা যদি এ পেতে চায়, আবার বি যে পরিমাণ ওয়াই ছেড়ে দিয়েছে সেটা যদি এ পেতে চায়, তাহলে দেখা যাবে কি সোসাইটি কাম্য অবস্থায় আছে। অর্থাৎ আমি যে পরিমাণ এক্স ছেড়ে দিয়েছি, ওয়াই সে পরিমাণ বি সে পরিমাণ পেতে চায় না, তাহলে কিন্তু সোসাইটিতে আনইউজড রিসোর্স থেকে যাবে। অর্থাৎ সোসাইটি কিন্তু যে পরিমাণ সম্পদ, যে পরিমাণ এক্স আর ওয়াই দ্রব্য প্রডিউস করেছে সেটা কিন্তু অর্থনীতিতে কাম্য অবস্থা না। তাহলে এরপরে আমরা আসি উৎপাদনের ক্ষেত্রে কি হবে। তাহলে উৎপাদনের ক্ষেত্রে আমরা আইসো কোয়ান্ট নিয়ে রেখেছিলাম। তাহলে এই বিন্দুতে উৎপাদন যায়, এই বিন্দুতে এমআরটিএস, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন আমরা জানি। এখানে টেকনিক্যাল সাবস্টিটিউশন যায়, এখানে টেকনিক্যাল সাবস্টিটিউশন কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ এখানকার স্লোপ যায়, এখানকার স্লোপ আলাদা। তাহলে এখানে কি করা যায় যে আমরা যদি বলি যে এ আর বি দুজন উৎপাদনকারী, তাহলে এই পয়েন্টে যদি আমরা এর উৎপাদনকে ফিক্স রাখি, তাহলে কিন্তু এই ই জিরো বরাবর এসে ই জিরো থেকে ই ওয়ানে আসা যায়, ই ওয়ান থেকে আমরা জানি যে ই টু তে আসা যায়। তাহলে আমরা দেখছি কি যে এরটা ফিক্স রেখে কারটা বাড়ানো যায়, বি এর কিন্তু আমাদের উৎপাদন বাড়ানো যায়। আইসো কোয়ান্ট আমাদের উৎপাদন দেখায়, আমি এখানে পুরোটা বলিনি। তাহলে সেখান থেকে আমরা কি দেখছি যে আমরা কিন্তু তখন ই জিরো থেকে ই টু তে আসতে পারি। তাহলে ই জিরো কিন্তু সোসাইটির কাম্য অবস্থা না। এখানে একজনের উপযোগ ফিক্স রেখে আরেকজনের উপযোগ কিন্তু বাড়ানো যায়। তা আমরা কি বলেছিলাম, একজনের উপযোগ ফিক্স রেখে যদি আরেকজনেরটা বাড়ানো যায়, তাহলে কিন্তু সোসাইটি তখনও কাম্য অবস্থায় নেই। তাহলে কাম্য অবস্থায় কখন আছে? যখন একজনকে ভালো করতে গেলে আরেকজনকে খারাপ করতে হয়। অর্থাৎ আমি একে যদি আরেকটু বেশি ভালো করতে চাই, তাহলে কিন্তু এরটা কমে যাবে। তখন দেখা যাবে কি যে একজনকে ভালো করতে গেলে আরেকজনকে আমার খারাপ করতে হলে সোসাইটি কাম্য অবস্থায় আছে। তো এই লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টে আমাদের কাম্য অবস্থা নির্দেশ করে। তো সেক্ষেত্রে আমি ই জিরো থেকে ই টু তে আমাদের এমআরটিএস দুটোই সমান ই টু তে, কিন্তু এখানে কিন্তু এমআরটিএস দুটো সমান না। অর্থাৎ সোসাইটি যে পরিমাণ উৎপাদন পেতে চায়, আমি তার চাইতে হয় এক্স, আমি তার চাইতে হয় এক্স দ্রব্য বেশি করছি বা ওয়াই দ্রব্য বেশি করছি। ফলে দেখা যাবে, অথবা দেখা যাবে কি আমি যে পরিমাণ ডিস্ট্রিবিউশন দরকার, অর্থাৎ কস্ট কমে যাওয়া বা বেড়ে যাওয়ার জন্য, আমি কিন্তু সেই ডিস্ট্রিবিউশনে নেই। সেটা আবার কি রকম? যেমন আমি যদি বলছি যে আমার শ্রমিক বেশি দিয়ে করলে আমার কস্ট কম হয় এবং উৎপাদন বাড়ে, সেটা আমি না করে আমি পুঁজি বেশি নিচ্ছি। যেমন আমাদের গার্মেন্টস এর ক্ষেত্রে যদি বাংলাদেশের গার্মেন্টস এর পুঁজি বেশি নেওয়া হয়, তাহলে কিন্তু কস্ট বেড়ে যাবে। তো সোসাইটিতে এরকম ডিস্ট্রিবিউশনটা যাতে সমান হয়, সেটাকে আমরা বলি প্রোডাক্ট অপটিমালিটি। এরপরে আমরা আসি দুটোই আমরা যখন দেখতে চাই তখন কি হবে। তো দুটোই যখন দেখতে চাই, এটা হলো আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটা জানি আমাদের ট্রান্সফরমেশন কার্ভ থেকে, এটা ট্রান্সফরমেশন কার্ভ থেকে আসে। এই যে এই লাইন থেকে আমরা ট্রান্সফর্ম করে পাই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটা আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম। তো পিপি হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আর এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের আমাদের উৎপাদন দেওয়া আছে এস পয়েন্টে। তো এস পয়েন্টে আমাদের ঢালকে বলি আমরা এমআরপিটি। তো এবি রেখা আমাদের এমআরপিটি দেখায়, এই রেখার ঢাল এইখানে আমাদের এমআরপিটি। আর এখানে আমরা দেখছি যে উৎপাদন দেওয়া আছে আমাদের এই কি পর্যন্ত, এক্স দ্রব্য দেওয়া আছে ও এক্স ওয়ান, আর ওয়াই দ্রব্য দেওয়া আছে ও ওয়াই ওয়ান। তো এই ও আয়ন আর এই ও এক্সন আমরা দুজনের মধ্যে এখন বন্টন করতে চাই। দুজন ভোক্তা দেয়া আছে, একজন এ আর একজন বি। তো এইটা হলো আমাদের আইসি এ, এটা হলো এ, আর এটা হলো আমাদের আইসি বি। তো এই পয়েন্টে যে পরিমাণ উৎপাদন হয়েছে মূলত দুজনেই সেটা ভোগ করতে চায়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভোগ ধরি, তাহলে এই পরিমাণ হলো এক্স আছে এখানে এ যে তার জন্য, আর এই পরিমাণ ওয়াই আছে এ যে তার জন্য। তাহলে কতটুকু এক্স বাকি আছে, এখান থেকে যতটুকু এক্স বাকি আছে সেটা ভোগ করবে বি, আর এখান থেকে যতটুকু ওয়াই বাকি আছে সেটা ভোগ করবে বি। তাহলে এর জন্য এতটুক ওয়াই এতটুক এক্স, আর বাদ বাকি যেটা আছে এইটুক আর এইটুক সেটা ভোগ করবে কে? সেটা ভোগ করবে হলো আমাদের বি। কিন্তু আমি যদি বলি যে এরকম স্লোপ এখানে দেয়া আছে আর এখানকার স্লোপটা এরকম, তাহলে সোসাইটি যে পরিমাণ এক্স পেতে চায় তার চেয়ে কিন্তু এখানে এক্স এর উৎপাদন কম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যারেটো কাম্যতা আসবে না। তাহলে প্যারেটো কাম্যতা কখন আসবে? এই লাইনটা আমাদের আইসি কার্ভ, তাহলে এমআরএস, এমআরএস এখানে আমরা বলছি এমআরএস, কারণ এটা হলো আমাদের আইসি রেখার সঙ্গে। আর এই লাইনটাকে আমরা বলছি এমআরপিটি। তাহলে এমআরএস আর এমআরপিটি যখন সমান হবে, এমআরএস আর এমআরপিটি কার কার? এ আর বি দুজনের, দুটো গুড এক্স আর ওয়াই এর। আর এখানে দুটো গুডের প্রোডাকশন এ আর এক্স আর ওয়াই এর যখন সমান হবে, তখন সেটাকে আমরা বলছি সোসাইটি কাম্য অবস্থায় যাবে। তাহলে এখানে আমরা প্রোডাক্ট দেখালাম, আবার গুডস এর ভোগও দেখালাম, দুটো আমরা মিক্স দেখালাম। তো আজকের এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ। এখানে তোমাদের কোশ্চেন থাকলে আমাকে বলো। কোশ্চেন আমি জানি আছে, তো কোশ্চেন আমাদের সময়ও কমে গেছে, কোশ্চেন কি আছে? হ্যাঁ, তোমরা এখন কথা বলতে পারো।
এটা কিন্তু আমরা প্যারেটো অপটিমালিটি আগেও দেখিয়েছি। দ্রুত বলো, না হলে আমাদের। জি স্যার, স্যার প্রশ্ন